সুপ্রভাত বন্ধুরা, অনেক অনেক স্বাগত ও ভালোবাসা আরেকটি ব্লগে। আমি এসে গেছি তোমাদের বন্ধু উপমা। আজ আকাশটা একটু ধরেছে মনে হচ্ছে, কিন্তু কালকে আমরা দুজনেই দুরন্ত ভিজেছিলাম, তাই আজকে বাইরে যাবার সব প্ল্যান বাতিল করেছি। অ্যাকচুয়ালি ইচ্ছাটাই আর ছিল না, তাই ভাবলাম বাড়িতেই থাকি। লেজু তো প্রভাতকে প্রায় পাই না, শুধুমাত্র রবিবারগুলো ছাড়া। তাই আজকের দিনটা বাড়িতেই কাটালাম। এই বোধহয় আমাদের প্রথম বিবাহবার্ষিকী, যা বাড়িতেই কাটবে বলে মনে হচ্ছে। আমি প্রভাতকে বললাম, যখন বাড়িতেই আছি কিছু ভালো রান্না বান্না করি। প্রভাতও রাজি হয়ে গেল। অনেক দিন ধরেই প্রভাতকে বলছিলাম বাসন্তী পোলাও আর মাংস খাওয়াবো, তাই বাজারে কি কি লাগবে তা বলে দিয়ে প্রভাতবাবুকে বাজারে পাঠালাম। এদিকে আমি ভাবলাম সময় নষ্ট না করে এই ছোট্ট টেবিলটা আর তার পাশে রাখা ওই বক্সটা একটু পরিষ্কার করে নিই। তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, আমাদের ঘরে কোনো টেলিভিশন নেই। আসলে বহু বছর একটা সোনি টিভি ছিল, অনেক দিন সার্ভিস দেওয়ার পর সে রিটায়ার করেছে। আর সেরকমভাবে টেলিভিশন কেনার প্রয়োজনীয়তা অনুভব করিনি। এখন এই স্মার্টফোনেই আমাদের অনেকটা সময় কেড়ে নেয়। একে তো অবসর সময় পাই না, তারপরে যখনই কিছু খালি সময় পাই এই ফোনটা দেখার জন্য বসলে কখন যে ঘন্টাখানেক কেটে যায় বুঝতেই পারি না। যাই হোক, এত কথার অবতারণা যার জন্য, তা হলো এই ছোট্ট টেবিলটায় আমাদের সেই টেলিভিশনটা বিরাজ করতেন। তিনি তো রিটায়ার হয়েছেন, কিন্তু তার আসনটি রয়ে গেছে। ওই যে বলে না, মুকুটটি পড়ে আছে, রাজাই শুধু নেই। আসলে আমার বাড়িতে যেসব আসবাবপত্র আছে সেগুলোর প্রত্যেকটার একটা একটা করে গল্প আছে। তোমাদেরকে বলতে বলতে সব মনে পড়ে যাচ্ছে। আসলে আমি আর আমার বাবা ছিলাম ভীষণ ভালো বন্ধু। বাবা আমার সাথে পরামর্শ করেই কাজ করতেন। না না, তোমরা ভেবো না যে তখন আমি খুব লায়েক ছিলাম, মানে বড় হয়েছি, কিন্তু ছোট্ট থেকেই বাবা আমাকে নিজের বন্ধু বানিয়েছিলেন। তাই এই সব আসবাবপত্র কীরকমভাবে তৈরি হবে, কোন কাজে লাগবে, এসব আমরা দুজন পরামর্শ করেই করতাম। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার টেবিলও গোছানো শেষ হয়ে গেছে, আর প্রভাতবাবুও বোধহয় বাজার নিয়ে চলে এসছে। লেজু ঠিক বুঝতে পারে আজকে প্রভাত বাজার থেকে কি কি এনেছে। আজকে মাটন এসছে। আজ আর লেজু প্রভাতের পিছন ছাড়বে না, ও মাটন খেতে প্রচণ্ড ভালোবাসে। একটা লোভী লোভী লেজু আবার বদমাইশি করছে। আমি তো জানি আমি কার জন্য নিয়ে এসেছি, জানি দেবো তোকে, দেবো তোকে, দেবো তোকে, দেবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, চুপ করে দাঁড়া, চুপ করে দাঁড়া। আমি তোকে দিই, তোকে না দিয়ে কিছু খাই আমি? বল বল, তুই শুধু আমাকে তোকে না দিয়ে খেয়েছি, কিন্তু চুরি করে খাবি না, একদম চুরি করে খাবি না। না এটা না, এটা না, চুরি করে খাবি না, কিন্তু আমি বলে দিলাম না, এটা না। সরো, এখন না, এখন নয়, এখন না, পরে 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 হবে। এটা তো তোর এখানে রাখা যাবে না, এখানে দিলেও তো বার করে নিয়ে এসে ছিঁড়বে প্যাকেটটা, নোংরা করবে, নোংরা করে পুষ্কার আচ্ছা, অত জিপ চাটে না। চল 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 চল, সব রাখতে দে, ফ্রিজে রাখতে দে, ফ্রিজে রাখতে দে, পরে পরে সব। এর মধ্যেই আমার আরেক দিদি ফোন করেছিল, বানাতে দিয়েছিল দাদার 3টে কুর্তা রেডি হয়ে এসে গেছে, তাই সেগুলো ভাঁজ করে
প্রভাতবাবুকে বললাম একটু দিয়ে আসতে। প্যাকেটে ভরে রাখলাম। এখন প্রভাতবাবু নিয়ে যাবে বিরাটিতে। প্রভাতবাবু বিরাটি গেলেন, আর আমি লেগে পড়লাম রান্নার কাজে। প্রথমে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা বড় জায়গায় ফ্যানের তলায় ছড়িয়ে রাখলাম। এতে মেশালাম গুঁড়ো হলুদ, ঘি আর আদা বাটা। বেশ কিছুক্ষণ ফ্যানের তলায় শুকিয়ে নিলাম। এর মধ্যে আমি চাটনি আর নিরামিষ পনিরের তরকারিটা করে ফেললাম। তারপর কড়াইয়ে দিলাম সাদা তেল ও কিছুটা ঘি। এবার বসালাম গ্যাসে। তেল ও ঘিটা একটু গরম হয়ে গেলেই তাতে গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিলাম। তারপর দিলাম কাজু ও কিশমিশগুলো। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেলে দিলাম ওই গোবিন্দভোগ চালগুলো। এবার গ্যাসের ফ্লেমটা লো করে চালগুলোকে অনেকক্ষণ ধরে ভাজলাম, যতক্ষণ না চালগুলো স্বচ্ছ হচ্ছে। স্বচ্ছ হয়ে গেলে এবার বাবা, তোমাদের তো বলাই হয়নি, চাল যখন নিয়েছি তখন কৌটো দিয়ে চালটা মেপে নিয়েছি। এটা বাসন্তী পোলাওয়ের খুবই জরুরি একটা প্রসেস। কারণ চাল এবং জল এই রান্নায় একদম মেপে মেপে ব্যবহার করতে হবে। চালের পরিমাণ যদি কম হয়, জলের পরিমাণ যদি বেশি হয় তাহলে যাবে গলে। আবার যদি জল কম হয় তাহলে চালগুলো সিদ্ধ হবে না, কাঁচা কাঁচাই থেকে যাবে। আমি একটা টিফিন বক্স নিয়েছি। সেই টিফিন বক্সের 2 কৌটো সমান চাল দিয়েছিলাম। সেই টিফিন বক্সটারই 3 কৌটো জল আমি এই পোলাওয়ের মধ্যে ঢেলে দিলাম। আগে আমি কি করতাম, যতটুকুন চাল দিতাম তার ডাবল জল দিতাম, কিন্তু তাতে না পোলাওটা খুব একটা ঝরঝরে হতো না, একটু গলে গলে যেত। তাই এবার আমি ঠিক করলাম 2 গুণ না দিয়ে 1.5 গুণ মতন জল দিই। যদি পরে লাগে আর একটু জল দিয়ে দেওয়া যাবে এখানে। মাটনটা রান্না করলো প্রভাতবাবু। আমাকে কিছুতেই রান্না করতে দিল না। প্রভাতবাবু সত্যিই খুব ভালো রান্না করে মাটন। যেরকম সুন্দর সিদ্ধ হয় তেমনি সব কিছুর পরিমাণ খুব ভালো থাকে। রান্না আমাদের মোটামুটি কমপ্লিট। বিরাটি থেকে প্রভাত দই আর রসগোল্লাও নিয়ে এসছেন। সুন্দর করে প্লেটে করে সাজিয়ে আমরা খেতে বসলাম।